এই হলো অচিনপুর রাজ্য। আর উনি হলেন এই রাজ্যের রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা। একসময় উনি ছিল খুব সাধারণ একটা মানুষ, কিন্তু সে অনেক সাধনা করে রাক্ষসী শক্তি অর্জন করেছে। আর সে তার এই অশুভ শক্তির জোরেই তার নিজের স্বামীকে হত্যা করে পুরো রাজ্যকে দখল করে রেখেছে। আমি হলাম রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা। এই অচিনপুর রাজ্য এখন থেকে আমার, শুধুই আমার। রাজ্যের সব মানুষ তার ভয়ে কাঁপতে থাকে, আর সে রাজ্যের মানুষের উপর নির্মমভাবে অত্যাচার চালাতো। আর এভাবেই কেটে গেল বছরের পর বছর। রানীমা, আপনার জন্য একটা খবর এনেছি। আয়, ভেতরে আয়। বল, আমার জন্য কি খবর এনেছিস কুসুম? রানীমা, রাজকুমার রুদ্রপ্রতাপ আপনার অনুমতি ছাড়াই একজন মানব কন্যাকে বিয়ে করে এনেছে। দাসী, তুই এসব কি বলছিস? আমার পুত্র রুদ্রপ্রতাপ একজন রাক্ষস হয়ে মানবকন্যাকে বিয়ে করেছে? না, এ হতে পারে না। তাহলে কি সাধু বাবার সেই ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাবে? সাধু বাবা, কি হলো? আপনার মুখ অমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? বলুন, আমার ভাগ্যের সামনে ঠিক কি লেখা আছে? অন্ধকার, ঘোর অন্ধকার। চন্দ্রমল্লিকা, তোর জীবনে ঘোর অন্ধকার ঘনিয়ে আসছে। অন্ধকার? কিসের অন্ধকার সাধু বাবা? তোর ধ্বংস অতি সন্নিকটে। কি বলছেন কি সাধু বাবা? আমাকে ধ্বংস কে করবে? কার এমন শক্তি আছে? তোকে ধ্বংস করবে তোরই বংশধর। তোর এই অশুভ বংশ থেকে একটা পবিত্র মানব সন্তান জন্ম নেবে, কিন্তু সে মানব সন্তান হলেও তার মধ্যে তোকে ধ্বংস করার মতো শক্তি থাকবে। আপনি এসব কি বলছেন সাধু বাবা? আমার বংশধরই আমার ধ্বংসের কারণ হবে? তাহলে এখন উপায় কি সাধু বাবা? উপায় একটাই, তোর পুত্রকে কোনোভাবেই মানব জাতির কারো সাথে বিয়ে দেওয়া যাবে না। আর যদি তোর পুত্রের সাথে কোনো মানব নারীর বিয়ে হয়, তাহলে তোর পুত্রের ভর থেকে জন্ম নেওয়া মানব সন্তানই তোর ধ্বংসের কারণ হবে। ঠিক আছে সাধু বাবা, আমি আমার পুত্রের বিবাহ একজন রাক্ষস বংশীয় নারীর সাথেই দেব। না, এ হতে পারে না। আমি কিছুতেই ওই সাধু বাবার ভবিষ্যৎবাণী সত্যি হতে দেব না। আমি এক্ষুনি ওই মানব কন্যাকে এই মহল থেকে বের করে দেব, আর ওকে ধ্বংস করে দেব। না রানীমা, এই কাজ ভুলেও করবেন না। শান্ত হন রানীমা, শান্ত হন। কুসুম, এইরকম একটা পরিস্থিতিতে তুই আমাকে শান্ত থাকতে বলছিস কি করে? রানীমা, তাড়াহুড়োয় কোনো কাজই ভালো হয় না। আর আপনি যদি এখন ওই মানব কন্যাকে এখান থেকে বের করে দেন, তাহলে তো ওই কন্যার সাথে সাথে আপনার পুত্রও চলে যাবে। আর ওরা এখান থেকে চলে গিয়ে নিজেদের মতো সংসার করবে। ওদের তো কিছুই হবে না, কিন্তু ক্ষতি হবে তো আপনারই। আপনার পুত্র আপনার হাতের বাহিরে চলে যাবে, আর আপনার রাক্ষস বংশ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। এটা তো তুই ঠিকই বলেছিস কুসুম, কিন্তু আমি এখন কি করব? ওই মানবকন্যাকে মেনে নিলেও তো আমার ক্ষতিই হবে। আমার রাক্ষস বংশ এমনিতেই ধ্বংস হয়ে যাবে। রানীমা, আপনার রাক্ষস বংশ ধ্বংস হওয়ার আগেই আপনি ওই মানব কন্যাকে রাজকুমারের জীবন থেকে সরিয়ে দেবেন। রাজকুমারের প্রতিটা পদক্ষেপে ওই মানব কন্যার বিরুদ্ধে আপনি কুমন্ত্রণা দেবেন।
আর এভাবেই ধীরে ধীরে রাজকুমারের মন থেকে ওই মানব কন্যাকে উঠিয়ে ফেলবেন। তাহলেই দেখবেন আমাদের রাজকুমার নিজে থেকেই ওই মানব কন্যাকে এই মহল থেকে বহিষ্কার করে দেবে। আর তারপরই আপনি রাজকুমারকে রাক্ষস বংশের রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে আপনার বংশকে এগিয়ে নিয়ে যাবেন। আরে বাহ কুসুম, তুই তো আমাকে ভালো বুদ্ধি দিয়েছিস। এতে করে তো আমার পুত্র আমাকে ভুল বুঝবে না, আর আমার হাতছাড়াও হবে না। কুসুম, তোর মাথায় তো ভালোই বুদ্ধি দেখছি। এর জন্যই তো তুই আমার খাসদাসী। হ্যাঁ রানীমা, আপনার উপকার করাই তো আমার ধর্ম। আচ্ছা, এখন চলুন রানীমা, আপনার পুত্র আর পুত্রবধূ আপনার জন্য অপেক্ষা করছে। তাদেরকে বরণ করে ঘরে তুলুন। ঠিক আছে, চল। মা ও মালতী, তোমার পুত্রবধূ। আমি তোমাকে না জানিয়েই বিয়ে করেছি। আমাকে তুমি মাফ করে দিও মা। আসলে আমরা একে অপরকে বেশ কিছুদিন ধরেই পছন্দ করতাম, কিন্তু তোমাকে জানানোর মতো সাহস হয়নি। আমাকে তুমি মাফ করে দিও মা। থাক বাবা, তোকে আর মাফ চাইতে হবে না। যা করার তা তো করেই ফেলেছিস। এখন আর মাফ চেয়ে কী হবে? আয়, নতুন বউকে নিয়ে মহলে আয়। রানী চন্দ্রমল্লিকা কোনো রকমের বাধ্য হয়ে তার পুত্রবধূকে মেনে নিল, কিন্তু সে মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছিল। কেটে গেল বেশ কয়েকটি বছর। রাজকুমার রুদ্রপ্রতাপের স্ত্রী বহু চেষ্টা করেও কোনোভাবেই গর্ভধারণ করতে পারছিল না। আর এসব নিয়েই রাজকুমার অনেক হতাশাগ্রস্ত ছিল। কিন্তু একদিন মালতী বহু সাধনার পর রাজকুমারকে সেই খুশির সংবাদটি দিল। রাজকুমার, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। আমার জন্য খুশির সংবাদ? কি সংবাদ মালতী? আপনার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপনি বাবা হতে যাচ্ছেন। সত্যি? তুমি সত্যি বলছো মালতী? আমি বাবা হতে যাচ্ছি? একটা সন্তানের জন্য এতদিন কত অপেক্ষা করেছি। আজকে আমার অপেক্ষার প্রহর শেষ হবে। হ্যাঁ, আমি সত্যি বলছি। আজকের দিনটির জন্য এত বছর কত অপেক্ষায় ছিলাম। একটা সন্তান জন্ম দিতে পারছিলাম না বলে আমাকে মহলের সবাই আটকৌড়ো বলতো, আর আপনাকেও তো আর একটা বিয়ে করতে বলেছিল। কিন্তু দেখুন না, বিধাতা আমাদের মুখের দিকে তাকিয়েছে। আমাদের সংসারেও একটা সন্তান আসবে, আর আমাকে কেউ আর কিচ্ছু বলবে না। মালতী, তুমি মন খারাপ করো না। আমি এখন থেকে তোমার যত্ন নেব। আর তুমি চিন্তা করো না, এখন থেকে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। অনেক সাধনা আর প্রতীক্ষার পর আমরা সন্তানের মুখ দেখব। রানীমা, আপনার জন্য একটা খারাপ খবর আছে। তুই আবার আমার জন্য কি খবর এনেছিস? বল। আগে রানীমা, আমি এইমাত্র শুনে এসেছি আপনার পুত্রবধূ গর্ভধারণ করেছে। কি? মালতী গর্ভধারণ করেছে? না, এ কিছুতেই হতে পারে না। একের পর এক আমার সব পরিকল্পনা ভেঙে যাচ্ছে। আর ও কিভাবে গর্ভধারণ করলো? আমি নিজেই তো ওকে জাদু মন্ত্রের আপেল খাইয়েছিলাম, ওকে জাদু করে রেখেছিলাম এতদিন। তাহলে ওর গর্ভে সন্তান কি করে এলো? না না, কিছু একটা করতেই হবে। ওই সন্তানকে কোনোভাবেই এই পৃথিবীতে আনা যাবে না। রানীমা, আপনি একটা কাজ করুন, সাধু বাবাকে গিয়ে এই সব কিছু জানান। উনি হয়তো কিছু একটা করতে পারবে।
ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে। সাধু বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। সাধু বাবা, আমাকে সাহায্য করুন। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে তোর? সাধু বাবা, আমার পুত্রবধূ গর্ভধারণ করেছে, কিন্তু এত জাদুটোনা করার পরও ওর গর্ভে সন্তান কি করে এলো? তুই এত ভাবরাচ্ছিস কেন? এটা তো হওয়ারই ছিল। ভাগ্যের লিখন কেউ কি মুছতে পারে? না না সাধু বাবা, এ হতে পারে না। আপনি আপনি কিছু একটা করুন, আমাকে কোনো উপায় বলুন। ওই সন্তান যেন কোনোভাবেই এই পৃথিবীতে আসতে না পারে। ঠিক আছে, আমি তোকে উপায় বলছি। এই শেষবারের মতো তুই চেষ্টা করে দেখতে পারিস। এই নে, এই বিষাক্ত পানীয়টা কোনো কিছুর সাথে মিশিয়ে তোর পুত্রবধূকে খাওয়াবি, তাহলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা। এই তো, এই দুধের মধ্যে সাধু বাবার দেওয়া বিষাক্ত পানীয়টা মিশিয়ে দিয়েছি। যাই, এক্ষুনি গিয়ে মালতীকে দুধ পান করাবো। যেভাবেই হোক ওর গর্ভের সন্তানকে এই পৃথিবীতে আনা যাবে না। এই বলে রানী চন্দ্রমল্লিকা সেই দুধের গ্লাস নিয়ে মালতীর কক্ষে এলো। বৌমা, তুমি তো কিছুই খেতে পারো না। এই নাও, তোমার জন্য গরম গরম দুধ এনেছি, এইটা খেয়ে নাও। মা, আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করতে গেলেন কেন? আমি এখন খাবো না মা, আমার শরীরটা ভালো লাগছে না। এ কথা বললে কি হয় রে মা? তোর গর্ভের সন্তানকে সুস্থ রাখতে হলে এখন তো ঠিকমতো খেতে হবে। নে, দুধটা খেয়ে নে। ঠিক আছে মা, আপনি যেহেতু এত করে বলছেন, দিন মা, আমি খেয়ে নিচ্ছি। এই বলে মালতী সেই বিষাক্ত দুধ পান করতে যাবে, ঠিক তখনই সে লক্ষ্য করল এ কি, এই দুধের মধ্যে তো তেলাপোকা পড়ে আছে। কি, তেলাপোকা পড়েছে? আমি তো তোমার জন্য ভালো দুধই এনেছিলাম। মা, আপনি চিন্তা করবেন না, হয়তো কোথাও থেকে উড়ে এসে পড়েছে। এটা আমি আর খাবো না মা, এটা ফেলে দিন। না, কোনোভাবেই তো কিচ্ছু করতে পারছি না। এইভাবে একের পর এক আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই চন্দ্রমল্লিকা মালতীর গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য অনেক পরিকল্পনা করেছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার সব পরিকল্পনা ভেঙে দিচ্ছিল। আহ, উফ, ও মা গো, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। একটু সহ্য কর মা, একটু সহ্য কর, এই তো এক্ষুনি হয়ে যাবে। আমি যে আর পারছি না দাইমা, উফ, মরে যাচ্ছে গো। এইভাবেই মালতী প্রসব বেদনায় ছটফট করতে করতে তার জ্ঞান হারিয়ে ফেলল, আর এর মধ্যেই জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। আর সেই সন্তানের কান্না শুনে রানী চন্দ্রমল্লিকা ছুটে চলে আসলো। রানীমা, আপনার পুত্রবধূ কন্যা সন্তান জন্ম দিয়েছে। কি, তুই কি বললি? আমার পুত্রবধূ কন্যা সন্তান জন্ম দিয়েছে? আমার পুত্রবধূ কি সন্তান জন্ম দিয়েছে তা তুই দেখতে চাস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কুসুম, বাচ্চাটিকে কোলে নে তো। কুসুম বাচ্চাটিকে কোলে নিয়ে নিল, আর রানী তার জাদুর লাঠি দিয়ে মালতীর পাশে একটি ইঁদুর ছানাকে রেখে দিল। রানীমা, এ কি করলেন রানীমা? ওখানে বাচ্চার বদলে ইঁদুর ছানা কেন রেখেছেন? কি, তুই আমার মুখের উপর কথা বলছিস? তবে রে বুড়ি, দাঁড়া।
এ কি রানীমা, আমাকে ভাল্লুক বানিয়ে দিয়েছেন? রানীমা, আমাকে মাফ করে দিন, আমি আর কিচ্ছু বলবো না রানীমা, আমি এখান থেকে চলে যাব, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে আমাকে আগের মতো বানিয়ে দিন রানীমা। নে, তোকে আগের মতোই বানিয়ে দিলাম। এখন এখান থেকে চলে যাবি, কাউকে কিচ্ছু বলবি না। আর যদি কাউকে কিচ্ছু বলার চেষ্টা করেছিস তাহলে তোকে সারা জীবনের জন্য পশু বানিয়ে রাখবো। যা এখান থেকে। রাজ্যের সবাই জানবে আমার পুত্রবধূ কোনো মানব সন্তান জন্ম দেয়নি। সবাই জানবে সে ইঁদুর ছানা জন্ম দিয়েছে। দাইমা রাক্ষসী রানী চন্দ্রমল্লিকার ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এই কন্যা সন্তান নাকি আমাকে ধ্বংস করবে। আমাকে ধ্বংস করার আগেই আমি ওকে ধ্বংস করে দেব। কুসুম, যা এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে পাহাড় থেকে ফেলে দে। কেউ আর এই বাচ্চাটির কথা জানতে পারবে না। সবাই জানবে মালতী একটা ইঁদুর ছানা জন্ম দিয়েছে। ঠিক আছে রানীমা, যাচ্ছি। এই বলে কুসুম সেখান থেকে চলে যায় আর চন্দ্রমল্লিকা মহলের সবাইকে জানিয়ে দেয় মালতী একটা ইঁদুরছানা জন্ম দিয়েছে। মা, তুমি এসব কি বলছো? মালতী ইঁদুরছানা জন্ম দিয়েছে? ছিলি, এই কথা রাজ্যের সবাই জানলে আমার তো মান সম্মানই থাকবে না। কত বছর ধরে একটা সন্তানের অপেক্ষায় ছিলাম, আর শেষে কিনা মালতী ইঁদুর জন্ম দিয়েছে। তোকে তো আমি আগেই বলেছিলাম বাবা, ওই অলক্ষী মানবকন্যাকে এখান থেকে বের করে দিতে। এত বছর আমাকে কোনো উত্তরস্বরীর মুখ দেখাতে পারেনি, আর শেষে কিনা জন্ম দিল একটা ইঁদুর ছানা। আমি ভুল করেছি মা, তোমার কথা না শুনে আমি ভুল করেছি। ওকে এক্ষুনি এই মহল থেকে বের করে দাও, আমি ওর মুখও দেখতে চাই না। রাজকুমার রুদ্রপ্রতাপ তার মায়ের কথা বিশ্বাস করে মালতীকে মহল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল। আর এইদিকে কুসুম মালতীর কন্যা সন্তানকে পাহাড় থেকে ফেলে দিল। কিন্তু হঠাৎ এক পরী এসে সন্তানটিকে বাঁচিয়ে নিল। মূর্খ, মূর্খ তোরা! বিধির লিখন কেউ কি খণ্ডাতে পারে? আমি সেই অদৃশ্য শক্তি যে এতদিন এই সন্তানকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেছি, আর আমি ওর পাশে সব সময় থাকব। কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। রানী চন্দ্রমল্লিকা, তোর পাপের ঘরা পূরণ হয়ে গেছে। তোর ধ্বংস তো এখন নিশ্চিত। এই অলক্ষী অপয়া, তুই আমাদের রাক্ষস বংশের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছিস। রাক্ষস বংশের পুত্রবধূ হয়ে শেষে কিনা ইঁদুর ছানা জন্ম দিয়েছিস। যা, এক্ষুনি এই মহল থেকে বের হয়ে যা। মা, না মা, আমাকে আমাকে বের করে দিবেন না। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি নিজে আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। আমি অচেতন অবস্থায় থাকলেও আমি আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। বিশ্বাস করুন মা। তুই কি বলতে চাস? আমরা সবাই ভুল দেখেছি? আমরা সবাই নিজেদের চোখেই দেখেছি তোর কোলের কাছে একটা ইঁদুরের ছানা ছিল। না, না মা, এ হতে পারে না। নিশ্চয় কেউ ষড়যন্ত্র করে আমার বাচ্চাকে সরিয়ে ফেলেছে। কার এমন শখ জেগেছে যে তোর সাথে ষড়যন্ত্র করবে? আর একটা কথাও বলবি না। এক্ষুনি এই মহল ত্যাগ করবি, না হলে এই রানী চন্দ্রমল্লিকা তোকে এমন শাস্তি দেবে যে সারা জীবনের জন্য মনে রাখবি। যা, এক্ষুনি এই মহল থেকে বের হয়ে যা। ঠিক আছে মা, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমি আমার স্বামীর সাথে একবার দেখা করতে চাই। কি?
স্বামীর সাথে কথা বলবি? শোন, আমার ছেলে তোর মুখও দেখতে চায় না, তাই বেশি কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যা। মালতী বুক ভরা কষ্ট নিয়ে মহল থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে মালতী তার নিজের বাড়িতে এলো। আরে আপা, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কান্না করছো কেন? আমার সব শেষ হয়ে গেছে বোন, আমার সব শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। কি হয়েছে আপা, আমাকে বলো। আমাকে ওরা মহল থেকে বের করে দিয়েছে। এই বলে মালতী তার বোন মিতালিকে সব ঘটনা খুলে বলল। বিশ্বাস কর বোন, তুই বিশ্বাস কর, আমি কোনো ইঁদুরছানা জন্ম দেয়নি। আমি আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। আর আমি একটা মানুষ হয়ে ইঁদুরছানা জন্ম দিব কি করে, তুই বল বোন। শান্ত হও আপা, শান্ত হও। আমি নিশ্চিত ওই রানী চন্দ্রমল্লিকাই ষড়যন্ত্র করেছে। তোমাকে তো আমি আগেই বারণ করেছিলাম ওখানে বিয়ে না করতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। যেখানে রানী চন্দ্রমল্লিকা এই গ্রামের নিরীহ মানুষদের উপর অত্যাচার করে, সেখানে তোমাকে যে মেরে ফেলেনি এটাই তো অনেক। ওই রানী চন্দ্রমল্লিকা খুবই খারাপ আপা, খুবই খারাপ। তুমি তো আমার কোনো কথাই শোনোনি। শেষমেশ ওই রানী চন্দ্রমল্লিকার পুত্রকেই তুমি ভালোবেসে বিবাহ করলে। তুই ঠিক বলেছিস বোন, আমি তোর কথা না শুনে অনেক বড় ভুল করেছি। থাক আপা, তুমি আর কান্নাকাটি করো না। কান্না করব না তো কি করব বোন? আমি যে আমার সংসার সন্তান সব হারিয়েছি। আমার দুধের বাচ্চাটা কোন অবস্থায় কোথায় আছে তা আমি নিজেও জানি না। বিধাতা, তুমি আমার বাচ্চাটিকে ভালো রেখো। আপা, এখন থামো আর কান্নাকাটি করো না। তোমার কপালে যদি কোনোদিন সুখ লেখা থাকে, তাহলে তুমি তোমার সন্তান সংসার সব ফিরে পাবে। তোমার নারী ছেঁড়া ধন একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। এখন চলো আপা, ঘরে চলো। ও মা, এই বন জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে কোথা থেকে? এই তো, এখনো তো কান্না করছে। দেখি তো চারপাশটা ভালো করে। ও মা, এই তো এখানেই তো একটা বাচ্চা কান্না করছে, কিন্তু এই বন জঙ্গলের মধ্যে এইরকম একটা দুধের বাচ্চা কে রেখে গেল? হায় আল্লাহ, কি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান, কিন্তু এতটুকু বাচ্চাকে কোন পাষাণ এখানে ফেলে গেল? তার কি একটুও বুক কাঁপল না? একটা সন্তানের জন্য কত কাল ধরে আমি আর আমার গিন্নি অপেক্ষা করছি, আর এই দিকে মানুষ সন্তান পেয়েও তা ফেলে দিল। হায় বিধাতা, এ কি তোমার পরীক্ষা? ওরে বাবা, এইখানে পড়ে এলো কি করে? আমি ভুল দেখছি না তো? হ্যাঁ, আমি একটা পরী, তুমি ঠিকই দেখছো। আর তোমার কোলের ওই বাচ্চাটিকে আমি ওখানে রেখেছিলাম। আসলে অনেকক্ষণ যাবৎ ধরে আমি একটা সৎ ব্যক্তির অপেক্ষায় ছিলাম যে এই বাচ্চাটিকে লালন পালন করতে পারবে। অবশেষে আমি পেয়ে গেলাম। তুমি এসব কি বলছো পরি? তোমার বাচ্চাকে তো তুমিই লালন পালন করতে পারো, তাহলে আমি কেন করব? তুমি ভুল ভাবছো হারুন, এইটা আমার সন্তান না, আর ও কোনো সাধারণ কন্যাও না। ও হলো অচিনপুর রাজ্যের একমাত্র রাজকন্যা।
তা তো বুঝলাম নীলপরি, কিন্তু অচিনপুর রাজ্যের রাজকন্যা এখানে কি করছে? আর আমি বা কেন ওকে লালন পালন করব? দাঁড়াও, তোমাকে আমি সব কিছু খুলে বলছি, তাহলেই তুমি বুঝতে পারবে। এই বলে নীলপরি হারুনকে সব ঘটনা খুলে বলল। সব তো বুঝলাম নীলপরি, কিন্তু এই কন্যাকে আমরা লালন পালন করলে বা আমাদের বাড়িতে নিয়ে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না তো? ও নিয়ে তুমি চিন্তা করো না হারুন, তোমার ক্ষতি কেউ করবে না। আর কে বা করবে তোমার ক্ষতি? অচিনপুর রাজ্যের ওই রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা তো জানেই না যে এই বাচ্চা এখনো বেঁচে আছে। তাই তুমি নিশ্চিন্তে এই সন্তানকে তোমার নিজের মেয়ের মতো লালন পালন করবে। কি যে করি! কত কাল ধরে একটা সন্তানের জন্য আমি আর আমার বউ হাহাকার করেছি, আর এখন সামনে এমন একটা ফুটফুটে সন্তানকে ফিরিয়ে দেব কি করে? কি হলো হারুন, তুমি চুপ করে আছো কেন? তুমি কি পারবে এই বাচ্চাটিকে তোমার সাথে করে নিয়ে যেতে আর ওকে মায়া মমতা দিয়ে লালন পালন করতে? হ্যাঁ নীলপরি, আমি পারবো। আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব, আমার বাড়িতে আমার নিজের মেয়ের মতো করে বড় করব। আর তাছাড়া ওকে নিয়ে গেলে আমার বউও অনেক খুশি হবে। ঠিক আছে, তাহলে এখন থেকে ওর সব দায়িত্ব তোমার। তুমি ওকে লালন পালন করে বড় করবে। আর ও যখন প্রাপ্তবয়স্ক হবে তখন ওকে সব কিছু খুলে বলবে। ওর জীবনের প্রধান লক্ষ্যই হলো চন্দ্রমল্লিকাকে ধ্বংস করে অচিনপুর রাজ্যকে রক্ষা করা। যাও, ওকে নিয়ে যাও। হারুন নীলপরির কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে চলে গেল। এ কি, আপনার কোলে বাচ্চা? এই বাচ্চাকে আপনি কোথায় পেয়েছেন? আমাদের কোনো সন্তান হয় না বলে কি শেষমেশ চুরি করেছেন? না, কবিতাকে কিছুতেই এই বাচ্চাটার বিষয়ে জানানো যাবে না, তাহলে ও ভয় পেয়ে এই বাচ্চাটিকে হয়তোবা রাখতে চাইবে না। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন, এই বাচ্চাটিকে আপনি কোথায় পেয়েছেন? চুরি করে এনেছেন নাকি? দূর, কি যে বলো গিন্নি, চুরি করতে যাব কেন? চুরি করিনি গো, চুরি করিনি। আমাদের সন্তান নেই তো, তাই বিধাতা এই সন্তানটিকে আমাদের জন্যই পাঠিয়েছে। হ্যাঁ গো, আপনি এসব কি বলছেন কি? একটু খোলাসা করে বলুন তো। আরে গিন্নি, আর বলো না। আজকে নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এই বাচ্চাটি নদীর ধারে কান্না করছিল। আশেপাশে কেউ ছিল না। আমার খুব মায়া লাগছিল বাচ্চাটিকে দেখে, তাই আমি আমার সাথে করে এনেছি। আহারে, এমন একটা ফুটফুটে বাচ্চাকে কে ফেলে রেখে গেল? আপনি ওকে এখানে এনে খুব ভালো করেছেন। যাক, বিধাতা আমাদের মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে আমি ওর মা আর আপনি ওর বাবা। ঠিক আছে গিন্নি, এখন চটজলদি তোমার মেয়ের একটা নাম রাখো তো। ঠিক আছে, আমি ওর নাম রাখছি। ও আমাদের জীবনে এসে আমাদের জীবন থেকে অন্ধকার মুছে দিয়েছে, আমাদের জীবনকে আলোকিত করেছে। তাই আজ থেকে ওর নাম আলোকমালা। বাহ গিন্নি, নামটা তো খুব সুন্দর হয়েছে। দেখো, আমাদের এই মেয়ে একদিন এই দুনিয়া থেকে সব অশুভ অন্ধকার মুছে দিয়ে আলোয় ভরিয়ে দেবে। কেটে গেল বেশ কয়েকটি বছর। রাজকুমারী আলোকমালা এখন বেশ বড় হয়ে গেছে, আর তার পালকমা কবিতা কিছুদিন আগেই মারা গেছে। তাই এখন
এই ছোট্ট কুটিরে আলোকমালা আর তার পালক বাবা হারুনই থাকে। আলোকমালা এখন অনেক বড় আর দায়িত্ববান হয়ে উঠেছে। সংসারের প্রায় সব কাজই সে নিজের হাতে করত। আলো, মারে, তুই শুধু শুধু এত কষ্ট করে রান্না করতে গেলি কেন? আমি তো রান্নাটা করতে পারতাম। বাবা, তুমি যে কি বলো না, আমার মতো এত বড় একটা মেয়ে থাকতে তুমি কেন রান্না করবে? আর তাছাড়া তোমার শরীরটাও তো ভালো না। না মা, না, তুই কোনো কাজই করবি না। তুই হলি আমার একমাত্র রাজকন্যা। তোকে দিয়ে আমি কোনো কাজই করাবো না। আমার যতই কষ্ট হোক, আমি ঘরের সব কাজ করব। বাবা, তুমি যে কি বলো না, আমাকে এইভাবে রাজকুমারী করে আর কতদিন রাখবে বলো তো? মা মারা যাওয়ার পর থেকেই তো দেখছি তুমি কত কষ্ট করে লালন পালন করে আমাকে বড় করেছো। আর এখন কি আমি তোমার জন্য কিছুই করতে পারবো না? না মা, আমি তোকে কিচ্ছু করতে দেব না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোকে আমি আমার রাজকুমারী করেই রাখবো। আর তুই শুধু পায়ের উপর পা তুলে খাবি। না বাবা, আমি তোমাকে কিচ্ছু করতে দেব না। আর তাছাড়া তোমার মেয়ে এখন অনেকটা বড় হয়ে গেছে। তোমার মেয়ে এখন নিজেই সব কিছু করতে পারে, বুঝলে তো? আচ্ছা, আর কোনো কথা বাড়াবে না, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো। ঠিক আছে মা, থাকছি। তোর সাথে কথায় তো আর পারাই যাবে না। এ কি বাবা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো মা, একটু জঙ্গলের দিকে যাচ্ছি, কাঠ কাটতে হবে। সে কি বাবা, তোমার শরীরটা তো এমনিতেই ভালো না, আর এই শরীর নিয়ে তুমি আবার জঙ্গলে যাচ্ছ কেন? যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও, আজকে তোমায় যেতে হবে না। না রে মা, এত বিশ্রাম নিলে সংসার চলবে কি করে? তারপর তো আমাদেরকে না খেয়েই মরতে হবে। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না মা, আমি বনের দিকে যাচ্ছি, কাঠ কাটতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও, তবে আমি তোমাকে একা যেতে দেব না। তোমার শরীরটা এমনিতেই ভালো না, তারপরও তুমি কাট কাটতে যাচ্ছ, আমিও যাব তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল মা। এই বলে হারুন আর আলোকমালা বনের দিকে চলে যায় কাঠ কাটতে। কাঠ কাটতে কাটতে হঠাৎ করে হারুন অসুস্থ হয়ে পড়ল। এ কি বাবা, তোমার কি হয়েছে? তোমার শরীরটা কি খারাপ লাগছে? না রে মা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। হারুন এ কথা বলতে বলতে হঠাৎ করে তার জ্ঞান হারিয়ে ফেলল। এ কি, বাবা তো কথা বলছে না, বাবা তো মনে হয় জ্ঞান হারিয়ে ফেলল। আমি এখন একা একা বাবাকে বাড়িতে নিয়ে যাব কি করে? কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো, আমার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে। আলোকমালা সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকে, আর ঠিক তখনই একজন পথচারী আলোকমালাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আরে কে কে আপনি? আপনি এইভাবে কান্না করছেন কেন? আমার বাবা অসুস্থ হয়ে তার জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার বাবাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে হবে, আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করছি। এই বলে সেই পথচারী আলোকমালার বাবাকে ধরে তাদের বাড়ির দিকে রওনা দিল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমি আমার বাবাকে বাড়িতে আনতে পেরেছি। আপনি না থাকলে তো আমি একা একা বাবাকে বাড়ি পর্যন্ত আনতেই পারতাম না। আরে, আপনি ধন্যবাদ দিয়ে আমায় লজ্জায় ফেলবেন না। মানুষ তো মানুষেরই জন্য। আচ্ছা, আমি তাহলে এখন আসি। সে কি, এখনই চলে যাবেন? একটু বসুন, আপনার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করছি। না না, আজ না, অন্য একদিন। আজকে আমার একটু কাজ আছে। আর তাছাড়া আপনি এখন আপনার বাবার সেবা যত্ন করুন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন যান। তবে অন্য একদিন কিন্তু আবার আসতে হবে, আর সেই দিন কিন্তু আমি আপনাকে না খাইয়ে ছাড়বো না। ঠিক আছে। যুবরাজ, আপনার কি হয়েছে? বেশ কিছুদিন ধরেই দেখছি আপনি ঠিকমতো খাচ্ছেন না, আবার সবসময় অন্যমনস্ক হয়ে থাকেন। এইভাবে খাবার রেখে বসে থাকবেন না যুবরাজ, খেয়ে নিন। না দাসী, আমি এই খাবার খাবো না। তুই এখান থেকে নিয়ে যা, আমার কিছুই ভালো লাগছে না। খাবার সামনে রেখে এ কথা বলবেন না যুবরাজ, এতে অমঙ্গল হবে। অমঙ্গলের আর কি বাকি আছে দাসী? যা অমঙ্গল করার তা তো আমি করেই ফেলেছি। সেই দিন মালতীকে এই মহল থেকে বের করে দিয়ে আমি যে অমঙ্গল করেছি, এর থেকে বড় অমঙ্গল আর কি হতে পারে? সেই দিন আমার উচিত ছিল মালতীর সাথে একবার মুখোমুখি হয়ে কথা বলার, কিন্তু আমি তো রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম, আর তার সাথে একবার দেখা করে কথাও বললাম না। যুবরাজ, ছোট মুখে একটা কথা বলি, যে চলে গেছে তার কথা ভেবে এখন আর কি হবে বলুন তো? আপনার এই অবস্থা দেখে তো রানীমাও খুব কষ্ট পাচ্ছে। কষ্ট? আরে দাসী, কষ্ট তো সেই দিন আমি মালতীকে দিয়েছিলাম। মালতী সব কিছু ছেড়ে আমাকে ভালোবেসেছিল। আমি একজন রাক্ষস পুত্র জানা সত্ত্বেও আমাকে বিয়ে করেছিল। আর আমি কি করলাম তার সাথে? শেষে কি না আমি তার মনেই কষ্ট দিলাম? ছি, আমার তো নিজের উপরই নিজের লজ্জা লাগছে। না, আমি যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি আজই যাব, মালতীর কাছে মাছ চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসব। না, ব্যাপারটা তো মোটেই ভালো লাগছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার আগেই রানীমাকে গিয়ে খবরটা দিতে হবে। কিরে কুসুম, তোর মুখে চিন্তার ছাপ পড়ে গেছে কেন? কি হয়েছে? রানীমা, সর্বনাশ হতে চলেছে রানীমা, সর্বনাশ হতে চলেছে। কি সর্বনাশ? কি বলছিস কুসুম? নতুন করে আবার কি সর্বনাশ হবে আমার? আমি তো সর্বনাশের মূল শিকড় সেই দিন উঠিয়ে ফেলেছিলাম। আমি তো আমার শত্রুদেরকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তাহলে এখন আবার নতুন করে কি সর্বনাশ হবে? রানীমা, আপনার পুত্র তো কোনোভাবেই ওই মালতীকে ভুলতে পারছে না। ও, এই ব্যাপার? আরে তুই চিন্তা করিস না, কতদিন না ভুলে থাকতে পারবে। দেখবি একদিন না একদিন ঠিকই ভুলে যাবে। রাক্ষসপুরীর রাজকন্যার সাথে একবার সাক্ষাৎ করিয়ে দিলেই দেখবি আমার ছেলে ওই মালতীকে ভুলে যাবে। না রানীমা, না, যুবরাজের কথা শুনে তো মনে হচ্ছে না যে সে কোনোদিনও ওই মানবকন্যাকে ভুলতে পারবে। তুই এসব কি বলছিস দাসী? হ্যাঁ রানীমা, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর আজ তো যুবরাজ নিজের মুখেই বলেছে তিনি ওই মানবকন্যার কাছে গিয়ে নাকি মাফ চাইবেন, আর তাকে নাকি এই মহলে ফিরিয়ে নিয়ে আসবেন।
কি তুই এসব কি বলছিস কুসুম? এটা তো খুবই চিন্তার বিষয়। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। উফ, এত বছর এত কিছু করেও আমার ছেলের মাথা থেকে ওই মালতীর ভূতটাকে কিছুতেই নামাতে পারলাম না। আমার ছেলেটা যে ওই মানবকন্যার মধ্যে কি যে দেখেছে তাও নিজেই জানে। আর এখন কিছু না করলে তো আমার ছেলে ওই মালতীকে আবারও এই মহলে নিয়ে আসবে। হ্যাঁ রানীমা, আপনি ঠিকই বলছেন। এখন কিছু একটা করুন রানীমা, কিছু একটা করুন। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। আচ্ছা কুসুম, তুই কি জানিস মালতী ঠিক এখন কোথায় আছে? হ্যাঁ রানীমা, আমি জানি মালতী এখন তার নিজের বাড়িতে তার বোনের সাথে আছে। আমি তাদের ঠিকানাও জানি রানীমা। ঠিক আছে, তাহলে চল, এক্ষুনি আমাকে ওই মালতীর বাড়িতে নিয়ে যাবি। ওকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। আমার ছেলে মালতীর সাথে দেখা করতে যাওয়ার আগেই ওকে ওখান থেকে সরিয়ে ফেলবো। ঠিক আছে রানীমা, চলুন। এই বলে কুসুম রাক্ষসী রানী চন্দ্রমল্লিকাকে মালতীর বাড়িতে নিয়ে এলো। আর মালতী হঠাৎ করে তাদেরকে দেখে ভয়ে আঁতকে উঠল। এ কি মা, আপনি এখানে কেন এসেছেন? না এসে যে আর পারলাম না রে মা। তোকে মহল থেকে বের করে দিয়েও তো আমার ছেলের মন থেকে সরাতে পারিনি, তাই তো আমায় আসতে হলো। মানে আপনি এসব কি বলছেন? কি বলছি এইটা তুই সময় হলেই বুঝতে পারবি। এখন চল তো আমার সাথে। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? না, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি চলে যান এখান থেকে। আমি তো যাবই, কিন্তু তোকে এখান থেকে নিয়ে যাব। কুসুম, ধর ওকে। রানী চন্দ্রমল্লিকা মালতীকে জোর করে তার জাদু শক্তি দিয়ে একটি গুহার মধ্যে এনে তাকে বন্দি করে রাখলো। শোন দানব রাক্ষস, ওকে আমি তোর কাছে বন্দি করে রেখে গেলাম। ও যেন কিছুতেই এখান থেকে বের হতে না পারে। ঠিক আছে রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। এই গুহা থেকে ও কোনো দিনও বের হতে পারবে না। ছেড়ে দে আমাকে, দুষ্টু রাক্ষসী রানী। তোর কোনো দিনও ভালো হবে না। দেখ কুসুম, আমার পুত্রবধূ আমাকে কি বলছে। এই দানব রাক্ষস, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুই আমার পুত্রবধূর ভালো মতো খাতির যত্ন করিস, কেমন? ঠিক আছে রানীমা, ঠিক আছে। তো বন্ধুরা, রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা তো মালতীকে বন্দি করে রেখেছে। এখন যুবরাজ রুদ্রপ্রতাপ কি পারবে মালতীর সাথে দেখা করতে? আর রাজকুমারী আলোকমালারই বা কি হবে? সে কি কোনোদিনও জানতে পারবে তার আসল মা বাবার কথা? এইসব জানতে হলে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।